আজকে আমাদের মহামান্য নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, এটা একান্তই কাম্য ছিল, কিন্তু এই একান্ত কাম্য বিষয়টা পরীক্ষার জন্য আমাদেরকে কিছু ভেজালে ফেলে দিল। রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যুকে ঘিরে পরীক্ষার হলে যে ধরনের প্রশ্নগুলো কিংবা ভাইভাতে যে ধরনের প্রশ্নগুলো আমরা ফেস করতে পারি, আজকে সেগুলো আলোচনা হয়ে যাবে। আমাদের 22তম রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি 24/4/23 থেকে 24/7/26 পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এবং তার বিশেষ দায়িত্বগুলো নিয়ে বর্ণনা করা আছে সংবিধানের 4র্থ ভাগে। সেখানে 48 থেকেই শুরু। 48-এর 1 নং অনুচ্ছেদে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এটা অনেক চেঞ্জের পরে এই বিধানটা করা আছে। অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নন, তিনি হচ্ছেন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে একজন মনোনীত ব্যক্তি। তাহলে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনই কিন্তু মনোনীত। জনগণ সরাসরি ভোট দিয়ে 300 জনকে সংসদে পাঠায়, ওই 300 জন সিলেক্টিভ মেথডে গিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চয়েস করেন। তাহলে আমাদের নির্বাচনে দুইটা সিস্টেম, একটা হলো সরাসরি জনগণ সম্পৃক্ত, আর একটা হচ্ছে জনগণ যাদেরকে নির্বাচিত করলো তারা এখানে সম্পৃক্ত। এই জন্য এটাকে বলা হয় পিপলস রিপাবলিক। এটা কোনো এক ক্লাসে ক্লিয়ার করব। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এখন যে ফরম্যাটে আছে, এই ফরম্যাট শুরু থেকে ছিল না। আমরা 3টা ধাপের পরিবর্তন দেখতে পাচ্ছি: 72 সাল, 75 সাল এবং 1991 সাল। 72 সালে স্বাধীন বাংলাদেশের পরে সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়েছিল। এভাবে চলেছিল 75 পর্যন্ত। 75-এর 4র্থ সংশোধনীর মাধ্যমে আবার জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়। অর্থাৎ তখনকার সময় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সংসদীয় পদ্ধতিতে থাকলেও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাতে কনভার্ট করে। এরপরে 4র্থ সংশোধনীর মাধ্যমে এই প্রসেস চলল। 75 থেকে 1991 সাল পর্যন্ত আমাদের রাষ্ট্রপতি ছিলেন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। 1975 থেকে 1991 পর্যন্ত রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হতেন। এরপরে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে 1991 সালে রাষ্ট্রপতিকে সরাসরি জনগণের ভোটে নয়, সংসদ সদস্যদের ভোটে নির্বাচনের আগের ফরম্যাটে ফিরিয়ে আনা হয়। 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদ সদস্যদের ভোটে নির্বাচনের বিধান করা হয়, যেটা এখন পর্যন্ত চালু আছে। আর আমাদের এই যে শাহাবুদ্দিন চুপ্পু থেকে শুরু করে রিসেন্ট ইয়ার্সে যারা রাষ্ট্রপতি ছিলেন, সবাই কিন্তু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে আসছেন। এরপরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক কথা জানলাম। রাষ্ট্রপতি এইবার যখন তিনি পদত্যাগ করবেন, তিনি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করবেন? 50-এর 3 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করবেন। এখানে স্বাক্ষর বিষয়টা মাস্ট। এখন রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করলেন? স্পিকারের কাছে। আবার যদি কখনো স্পিকার পদত্যাগ করতেন তাহলে কার কাছে করতেন? রাষ্ট্রপতির কাছে করতেন। এখন এখানে একটা বিষয় হলো, রাষ্ট্রপতি শপথ পড়াবেন স্পিকারকে, স্পিকার কিন্তু আবার রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। তাহলে এটা ভাইস ভার্সা, এটা এইভাবে মনে রাখা যায়। রাষ্ট্রপতি তো পদত্যাগ করে ফেললেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে দেশে কি রাষ্ট্রপতি লাগবে না? লাগবে। রাষ্ট্রপতি পদটা শূন্য হলে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চাই। তো ইন দ্য মিন টাইম যদি রাষ্ট্রপতি না পাই, তাহলে কে রাষ্ট্রের দায়িত্ব নেবেন? তখন রাষ্ট্রের দায়িত্ব নেবেন হচ্ছেন স্পিকার। 54 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে বসে গেলেন স্পিকার। তিনি কি লম্বা সময় ধরে থেকে যেতে পারবেন? না, তার সময়সীমা হচ্ছে নতুন রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত। এখন 123 নং অনুচ্ছেদ অনুযায়ী আমাদের দেশে রাষ্ট্রপতি পদ শূন্য হলে পরবর্তী 90 থেকে 60 দিনের মধ্যে ওই শূন্য পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তো নতুন রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেলে আগের সিস্টেমগুলো ঠিকঠাক থাকবে, স্পিকার আবার তার আগের পদে ফেরত আসবেন, নতুন রাষ্ট্রপতি দেশের সর্বাধিনায়ক হয়ে যাবেন। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভের কথা মতো আজকে ক্লাসটাও নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এনজয়।